বিগ ব্রেকিং, মরিয়মের বাবাকে ঠিকাদারির লাইসেন্স করিয়ে দেন এমপি গাজী নজরুল, স্বপ্ন দেখান কোটিপতি বানানোর। এবার ইসলামী ব্যাংক কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ৮০,০০০ কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে চুপ্পুর কোম্পানিও জড়িত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মরিয়ম বেগমের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে এবং বিষয়টি গোপন রাখার জন্য তার বাবা মাসুম বিল্লাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দিয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আশ্বাস দিয়েছিলেন কোটিপতি বানিয়ে দেওয়ার। এই দাবি করেছেন গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। তার ভাষ্য, টাকার লোভে মারিয়মের মা বাবা সংসদ সদস্যের সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে আপত্তি করেননি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা হয় ওবায়দুর রহমানের। তিনি এরই মধ্যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেছেন। সম্পর্কে মারিয়মের মামা হন ওবায়দুর। গাজী নজরুলের গাড়ি চালানোর পাশাপাশি তার সঙ্গে ওবায়দুরের আত্মীয়তা রয়েছে মারিয়মের বাবার সূত্রে। ওবায়দুর জানান, গাজী নজরুল সম্পর্কে মারিয়মের বাবা মাসুম বিল্লার খালু। সাতক্ষীরা ৪ আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়। ভিডিওতে তার সঙ্গে এক তরুণীকে দেখা যায়। আলোচনায় ওঠার পর গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম। গাজী নজরুল তখন অভিযোগ করেছিলেন, ১৩ জুলাই মরিয়মের বাবার অফিসে তাকে জিম্মি করে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন ওবায়দুর রহমান। ভিডিও ফাঁসও তিনিই করেছেন। অন্যদিকে ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন ওবায়দুর রহমান। তিনি অভিযোগ করেন, নজরুল ইসলামের সঙ্গে ভাগ্নির অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা এবং ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহের জেরে ১৪ জুলাই তার উপর হামলা চালানো হয়। এমপিকে হাতে রাখতে হবে বলেছিলেন মাসুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মরিয়মদের পল্লবীর ভাড়া বাড়িতে গাজী নজরুলের যাতায়াত ছিল বলে জানান ওবায়দুর। তার ভাষায়, এমপি হোস্টেলে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পরও গাজী নজরুল ইসলাম ঢাকায় আসলে মারিয়মদের বাড়িতেই থাকতেন। ওবায়দুর দাবি করেন, ভাগ্নির সঙ্গে গাজী নজরুলের সম্পর্কের বিষয়টি জানতে পেরে সেটি পরিবারের সামনে তুলে ধরেন তিনি। তখন মরিয়মের বাবা মা তা গোপন রাখতে চান। ওবায়দুরের ভাষায়, তার বোনের স্বামী মাসুম বিল্লাহ বলেছিলেন, এমপিকে হাতে রাখতে হবে, ৫ বছরে আমাদের অনেক কিছু করে নিতে হবে। এই কিছু করে নেওয়ার তথ্যও দেন ওবায়দুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই মাসুম বিল্লাহর নামে প্রথম শ্রেণীর ঠিকাদারি লাইসেন্স করিয়ে দেন গাজী নজরুল। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মাসুম এন্টারপ্রাইজ। মাসুমের কাজ ছিল শুধু দরপত্র জমা দেওয়া। কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব নেন গাজী নজরুল নিজেই। ওবায়দুর বলেন, মাসুম কন্ট্রাক্টরের কিছুই বুঝতো না, দায়িত্ব দেয় আমাকে। আমিও এসবের কিছু বুঝি না। তারপরও খেজুরের ব্যবসা বন্ধ করে টেন্ডারের বিষয়টি দেখাশোনা করছিলাম। তার দাবি, তাদের প্রতিষ্ঠান থেকে সাতক্ষীরার ২টি সরকারি প্রতিষ্ঠানে মোট ৫টি কাজের দরপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এবং বাকিগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। ওবায়দুরের দাবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি পদে তাদের অনুকূল একজন প্রকৌশলীকে বদলি করে আনার জন্য এমপি নিজেই তদবির করেছিলেন। আমাদের কাজ দেওয়ার জন্য ওই প্রকৌশলীকে সেখানে বসানো হয়েছিল। মরিয়মকে সংসদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দাবি ওবায়দুরের। তিনি বলেন, মেয়েকে বলা হতো সংসদে চাকরি দেওয়া হবে, আর বাবাকে বলা হতো বড় বড় কাজ দেওয়া হবে। এই লোভ দেখিয়েই পুরো বিষয়টি চলছিল। মুখ বন্ধ রাখতে প্রলোভন দেখানো হয়। ওবায়দুর রহমানের দাবি, গত ২০ জুন এমপি হোস্টেলে গিয়ে গাজী নজরুল ইসলামের কাছে ভাগ্নির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি। তখন গাজী নজরুল মুতা বিয়ের ফতোয়া দিয়ে সম্পর্কটি বৈধ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এরপর মুখ বন্ধ রাখতে গাজী নজরুলের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন ওবায়দুর। তার ভাষ্য, তাকে বলা হয়েছিল এমপি ঢাকায় থাকলে তিনি ওই গাড়ি চড়বেন, আর বাকি সময় গাড়িটি নিজের মতো ব্যবহার করে আয় করতে পারবেন ওবায়দুর। পাশাপাশি তাকে এমপির PS2 হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। ওবায়দুর বলেন, আমি যখন সবকিছু জেনে যাই তখনই আমাকে এসব প্রলোভন দেখানো হয়। ওবায়দুরের এসব বক্তব্যের বিষয়ে জানতে আজ গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে প্রথম আলো। তবে তার ব্যক্তিগত নম্বরটি বন্ধ পাওয়া যায়। নৈতিক স্খলনের কারণে জামায়াত ইসলামী এরই মধ্যে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। মারিয়ামের বাবা মাসুম বিল্লাহর ফোনে আজ কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ফলে তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এদিকে ভিডিও প্রকাশের পর গাজী নজরুলের প্রথম স্ত্রীর পাশাপাশি মরিয়মও একটি ভিডিও বক্তব্য দেন। সেখানে তিনি গাজী নজরুলের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ করেন। মারিয়ম বলেন, 2026 সালের 17 জুন উভয় পরিবারের সম্মতিতে সাতক্ষীরা শ্যামনগর তার বাবার বাড়িতে তার ও গাজী নজরুলের বিয়ে হয়। বিয়েতে গাজী নজরুলের প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। মারিয়ম আরও বলেন, 13 জুলাই ঢাকার মগবাজার তার বাবার অফিসে গেলে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে এবার ইসলামী ব্যাংক কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। 80,000 কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে চুপ্পুর কোম্পানিও জড়িত। ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স সহ এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইসলামী ব্যাংকের করা রিটের পর হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলাম 2025 সালের 11 মার্চ 3টি নির্দেশনা ও রুল জারি করেন। 3টি নির্দেশনা হল, 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার পূর্বের বোর্ড ডিরেক্টরগণ ঋণ জালিয়াতিতে জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না এবং তাদের ব্যাংক হিসেব জব্দের নির্দেশ এবং কোম্পানি জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করতে পারবে না। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। পরে 2025 সালের 29 অক্টোবর প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ, কিন্তু দীর্ঘদিন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। এই মামলায় ইসলামী ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ, ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। এ বিষয়ে আইনজীবী শিশির মনির এই প্রতিবেদককে বলেন, ইসলামী ব্যাংক থেকে জেএমসি বিল্ডার্সের 24টি কোম্পানির নাম দিয়ে মোট 81.92 শেয়ার হস্তান্তর করেন। 2017 সাল থেকে 2023 সালে রাষ্ট্রপতি হওয়ার পূর্ব পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু এসব শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন, কেননা তিনি তখন জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি ডিরেক্টর হিসেবে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করে এসব শেয়ার অনুমোদন করেন। শিশিরমণি বলেন, রিটে আমাদের চাওয়া ইসলামের কর্তৃক দখলকৃত শেয়ার তার উদ্যোক্তা, শেয়ার হোল্ডার বা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া। এছাড়া ঋণ জালিয়াতি ও শেয়ার জালিয়াতির অপরাধে অভিযুক্ত যেই হোক তাকে বিচারের আওতায় নিয়ে আসা। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ 10 ভাগ শেয়ার নিতে পারে, কিন্তু এস আলম ও তাদের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে 81.92 ভাগ শেয়ার জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করে মোট 2,25,000 কোটি টাকা ঋণ তুলে নেয়। তন্মধ্যে শুধুমাত্র জেএমসি বিল্ডার্স 24টি শেয়ার জালিয়াতির মাধ্যমে 80,000 কোটি টাকা উঠিয়ে নেয়। আগামী বুধবার রুল প্রতিবেদনের উপর শুনানি রয়েছে। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও রেজাউল করিমের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতে সরকার পতনের ডাক। ভারতের বর্তমান সরকারকে অপসারণের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই তিনি এই মন্তব্য করেন। সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলা ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। শনিবার সকালে নয়াদিল্লিতে নিজের 10 জনপথের বাসভবনে আন্দোলনরত একদল শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি পোস্টে গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আসা দেশের সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও রাহুল গান্ধী জানান যে তাদের আরও 2টি দাবি এখনও পূরণ হয়নি। প্রথমত, ভারতের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের উপর সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। সমাজের অন্যান্য বঞ্চিত ও নিপীড়িত শ্রেণী যেমন কৃষক, শ্রমিক ও দরিদ্রদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের মর্যাদার জন্য সাংবিধানিক উপায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকাই প্রকৃত সাহস। এই সরকারকে উৎখাত করার সময় এসে গেছে এবং কাউকে ভয় না পাওয়ার আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।